আজকের ক্লাসে আমরা এসএসসি জিডি 2025 এক্সামের ফেব্রুয়ারির 4 তারিখের সেকেন্ড শিফটের অঙ্কের কিন্তু সমাধান করব, ঠিক আছে? অর্থাৎ অঙ্কের যা প্রশ্ন আছে সেকেন্ড শিফটের 4 তারিখে তার আমরা সমাধান করব। এর আগের ক্লাসে কিন্তু আমরা 4 তারিখের ফার্স্ট শিফটের যতগুলো অঙ্কের প্রশ্ন ছিল সেগুলোর কিন্তু আমরা সমাধান করেছি। তোমরা যারা সেই ক্লাসটা দেখো নাই, এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা দেখে নিও। তো চলো আজকের আমাদের ক্লাসটা শুরু করা যাক। তো আমরা যদি 4 তারিখের সেকেন্ড শিফট দেখি এবারের এসএসসি জিডি পরীক্ষার, তাহলে দেখো এইখানে আমাদের কাছে জানতে চেয়েছে যে মূল্যায়ন করুন, একটা সিম্পলিফিকেশন দিয়েছে 16 যোগ 10 ভাগ 5 মাইনাস 2 গুণ 3, ঠিক আছে? তো এইটার যদি আমরা মূল্যায়ন করি, অর্থাৎ এইটা যদি আমরা সমাধান করি, আমি এখানে লিখতেছি 16 যোগ 10 ভাগ 5 মাইনাস 2 গুণ 3। তাহলে আগে আমাদের কিসের কাজ করতে হবে? ভাগের কাজ করতে হবে। তাহলে 16 যোগ 5 দিয়ে যদি 10কে ভাগ করি তাহলে হবে 2। এইবার গুণের কাজ করতে হবে। 2 গুণ 3 মানে হচ্ছে 6। 16 আর 2 হচ্ছে 18। 18 থেকে যদি 6 বাদ দিই তাহলে হবে 12, ঠিক আছে? অর্থাৎ অপশান সি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে? এর পরের প্রশ্ন যদি দেখি, এর পরের প্রশ্ন কি বলেছে? দুটি ট্রেন দুটোই 180 মিটার লম্বা, 50 কিমি পার ঘন্টা এবং 70 কিমি পার ঘন্টা বেগে সমান্তরাল ট্র্যাকে একে অপরের দিকে এগিয়ে আসছে। কত সেকেন্ডের মধ্যে তারা একে অপরকে সম্পূর্ণভাবে অতিক্রম করবে, ঠিক আছে? অর্থাৎ দুটো ট্রেন আসে, সেই ট্রেন দুটো একে অপরের দিকে এগিয়ে আসছে, ঠিক আছে, একটা সমান্তরাল ট্র্যাকে, এবং দুইটাই হচ্ছে 180 মিটার মানে লম্বা দৈর্ঘ্য ট্রেনের, ঠিক আছে? আর একটার গতিবেগ হচ্ছে ঘন্টায় 50 কিলোমিটার আর একটা হচ্ছে 70 কিলোমিটার। তাহলে দেখো আমরা কি জানি যে দুটো ট্রেন যদি একে অপরের দিকে আসে তাহলে বেগটা যোগ করতে হয়, ঠিক আছে? তাহলে এইটা একটা আসতেছে মনে করো 50 কিমি পার আওয়ারে আর একটা আসতেছে 70 কিমি পার আওয়ারে, ঠিক আছে? তোমাদের বোঝার জন্য কিন্তু আমি এইভাবে করাচ্ছি, ঠিক আছে? একদম কিন্তু বেসিকভাবে তোমরা যারা একদম কিছুই বোঝো না অঙ্কের তারাও কিন্তু খুব সহজেই বুঝতে পারবে তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, ঠিক আছে? পরীক্ষার হলে তো আর এত কিছু ডিটেলসে মানে বের করবে না, ঠিক আছে? তোমাদের আমি একদম কনসেপ্ট ক্লিয়ার করতেছি। যদি তোমার কনসেপ্ট জানা থাকে তাহলে কিন্তু তুমি শর্ট ট্রিক্স নিজে নিজেই বের করতে পারবে, নিজে নিজেই কিন্তু যতটা সহজভাবে বা যতটা শর্টভাবে, ঠিক আছে, উত্তর বের করা যায় সেটা কিন্তু তোমরা নিজেরাই পাবে যদি একবার তোমার কনসেপ্ট জানা থাকে, ঠিক আছে? তাই তোমাকে কিন্তু আগে কনসেপ্ট শিখতে হবে, তারপরে তুমি নিজে নিজেই শর্ট ট্রিক্স বের করতে পারবে। আগে শর্ট ট্রিক্সের পিছনে ছুটতে যাবে না, না হলে কি হবে, পরীক্ষার হলে কিন্তু শর্ট ট্রিক্স ভুলে যাবে, কিন্তু কনসেপ্ট জানা থাকলে কিন্তু ভুলবে না, ঠিক আছে? তো তাহলে আমাদের এইখানে বেগ কত হচ্ছে? টোটাল বেগটা মানে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ, ঠিক আছে? আপেক্ষিক বেগ হচ্ছে 50 যোগ 70, অর্থাৎ 120 কিমি পার আওয়ার। আর ডিস্টেন্স দুইটাকে যদি মানে একে অপরকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে কি করতে হবে? দুটো ট্রেনের যে দৈর্ঘ্য আছে, একটা হচ্ছে 180 মিটার, এটাও হচ্ছে 180 মিটার, ঠিক আছে? এইটাকে কভার করতে হবে, ঠিক আছে? তার মানে ডিস্টেন্স হচ্ছে কত? 180 যোগ 180 মানে হচ্ছে 360 মিটার। এইবার দেখো ব্যাপারটা হচ্ছে বেগটা আছে কিলোমিটার পার আওয়ারে আর দূরত্বটা আছে মিটারে, ঠিক আছে? হয় এইটাকে আমাকে কিলোমিটারে আনতে হবে আর না হলে এইটাকে আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। তো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনার জন্য কি করতে হয়? যে তোমরা বলবে এটা খুব সহজ, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনার জন্য 5/18 দিয়ে গুণ করে দিতে হয়, ঠিক আছে? এবার এখানে কাটাকুটি করো, 6 দিয়ে কাটলে 3 6 18, 6 দিয়ে কাটলে 6 20 120, তাহলে হচ্ছে 100/3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখন আমাদের কাছে টাইমটা জানতে চেয়েছে, মানে টাইম মানে টি সমান সমান কি হয়? ডিস্টেন্স বাই বেগ হয় না, দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব কতটা? 360 মিটার। বেগ কতটা? বেগ হচ্ছে তোমরা বলবে যে 100/3 মিটার পার সেকেন্ড। তাহলে এখন কাটাকাটি করো। এইখানে যদি কাটাকাটি করতে না পারো তাহলে কি করবে? 360 লিখবে, ঠিক আছে? গুণ দিয়ে নিচে যেটা থাকবে সেটাকে উল্টে দিবে, ঠিক আছে? তার মানে 3/100 হচ্ছে। এখন কাটাকাটি করো, এই শূন্য ক্যান্সেল। এইবার যদি তুমি 36কে 3 দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে? 36কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3 6 18 8, হাতে থাকবে 1, 3 3 9 আর 1 10,
আর নিচে যেহেতু 10 আছে তার মানে এক ঘর আগে একটা দশমিক হবে, অর্থাৎ 10.8 সেকেন্ড কিন্তু সময় লাগবে। অপশান বি। ঠিক আছে, দেখে নাও, তোমরা কিন্তু বুঝে গেছো ব্যাপারটা। ঠিক আছে, এর পরের প্রশ্ন যদি দেখো কি বলেছে, যদি এ 7A সমান সমান 6B সমান সমান 12C হয়, তাহলে A:B:C কত? ঠিক আছে, একটা জিনিস জেনে রাখবে, যদি এই রকম আকারের লেখা থাকে, ঠিক আছে, বা দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, এইখানে যেমন আছে 7A সমান সমান 6B সমান সমান 12C, তাহলে A:B:C কত হবে? ঠিক আছে, এই রকম যদি দেওয়া থাকে এবং A:B:C এর মান জানতে চায়, তাহলে কি করবে, যখন এর এইখানে মানটা লিখবে তখন একে বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলোর সাথে যে সংখ্যাটা থাকবে বা সে তাদের যে যা সহগ থাকবে, ঠিক আছে, সেটার গুণ করতে হবে বাকিগুলোর। মানে এর এখানে যখন মানটা লিখবো, একে বাদ দিয়ে এইখানে দেখো বি আর সি এর সহগ কত, 6 আর 12, 6 আর 12 গুণ হবে, তার মানে এর মান যখন লিখবো একে বাদ দিয়ে বাকি দুটোর মান গুণ করে দিব, তার মানে হচ্ছে 6 × 12। এরপরে বি এর মান যখন লিখবো তখন বি এরটাকে বাদ দিব, ঠিক আছে, তখন বিটাকে বাদ দিয়ে বাকি যে দুটো থাকবে সেই দুইটার গুণফল করে দেবো। ঠিক আছে, মানে 7 × 12 হচ্ছে বি এর মান। ঠিক আছে, এবার সি এর যখন বের করব তখন সি এর যেটা, এটাকে বাদ দিয়ে বাকি যে দুইটা থাকবে সেই দুইটার গুণ করে দেবো। মানে দেখো এ আর বি এর যে সহগ আছে 7 আর 6, সেইটাকে গুণ করে দেবো। বুঝতে পেরেছো? এখানে কিন্তু কোনো জটিল ব্যাপার নাই, তোমরা জাস্ট একবার জিনিসটা বোঝার চেষ্টা করো। এইবার দেখো এখানে কাটাকুটি যায়, ঠিক আছে, 6 দিয়ে কাটা যায়, সবগুলোতেই 6 আছে, মানে কমন নেওয়া যায়। ঠিক আছে, 6 কাটো, এখানে 6 কাটো, এখানে যদি 6 দিয়ে কাটো তাহলে এখানে 2 থাকবে। ঠিক আছে, তার মানে হচ্ছে কত, 12:7, 2 হচ্ছে 14:7, অর্থাৎ 12:14:7। ঠিক আছে, এ বি সি যে অনুপাত কত, 12:14:7। ঠিক আছে, অপশান বি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, ক্লাসটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, যে তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী ক্লাসগুলো কিন্তু তোমরা মিস করবে না, তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, আর আমাদের চ্যানেলে কিন্তু আস্তে আস্তে কিন্তু এসএসসি জিডি 2025-এর প্রতিটা শিফট ধরে ধরে কিন্তু জিকে, রিজনিং সমস্ত কিছুর কিন্তু ক্লাস আসতেছে। ঠিক আছে, যেগুলো কিন্তু তোমরা যারা 2026 সালে এসএসসি জিডি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমরা দেখবে যে এসএসসি জিডি পরীক্ষা বলো বা এসএসসির পরীক্ষাগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বেস করেই হয়ে থাকে, অর্থাৎ মানে প্যাটার্ন কোশ্চেন কিন্তু মানে ধারে কাছেই থাকে এবং 70% প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকেই আসে। ঠিক আছে, সে হচ্ছে অঙ্কের ক্ষেত্রে হয়তো মানে ভাষাটা এক থাকে কিন্তু সংখ্যাগুলো হয়তো একটু চেঞ্জ করে দেয়। তাই তোমাদের কিন্তু এই প্রিভিয়াস ইয়ার যতগুলো ক্লাস আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখা দরকার, তোমরা যারা 2026 সালে পরীক্ষা দিবে এসএসসি জিডির। ঠিক আছে, তো চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। তো এইখানে দেখো প্রশ্ন কি বলেছে, যে পেট্রোলের দাম লিটার প্রতি 60% বৃদ্ধি পেয়েছে, যদি খরচ কেবলমাত্র 12% বাড়াতে হয় তাহলে এর ব্যবহার কত শতাংশ কমাতে হবে। ঠিক আছে, তো দেখো মনে করো আগে যদি 100 টাকা যদি পেট্রোলের দাম ছিল, তাহলে 60% বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন দাম হয়েছে 160 টাকা। কিন্তু কি বলেছে, খরচ কেবলমাত্র 12% বাড়াতে হয়। তার মানে কোনো এক ব্যক্তি যদি আগে 100 টাকা খরচ করতো, তাহলে এখন 12% সে খরচ বাড়িয়েছে, তার মানে এখন সে খরচ কত করে, তোমরা বলবে যে 112 টাকা। তো দেখো এখন হচ্ছে পেট্রোলের দাম হচ্ছে এখনকার যা বাজার মূল্য, তখন এই হিসাবে হচ্ছে 160 টাকা, কিন্তু খরচ করতেছে কত, 112 টাকা। তাহলে কত টাকা কম খরচ করতেছে? তাহলে তোমরা বলবে যে 160 থেকে যদি 112 বাদ দিই, তাহলে হচ্ছে 48 টাকা কম খরচ করতেছে। ঠিক আছে, এই 48 টাকা কতর মধ্যে কম খরচ করতেছে, 160-এর মধ্যে। তো দেখো যত টাকা খরচ কম করবে এখনকার মূল্যের থেকে, ঠিক ততটা পরিমাণ বা তত টাকার পরিমাণের জিনিস কম ব্যবহার করতে হবে, ঠিক কিনা? তো এখন যতটা ব্যবহার কমাতে হবে সেটা হচ্ছে যে 48 টাকা কম যেহেতু খরচ করতেছে, কত টাকার মধ্যে, তোমরা বলবে 160 টাকার মধ্যে। এটার পার্সেন্টেজ বের করার জন্য আমরা কি করবো, 100% দিয়ে গুণ করে দেব। তো এই শূন্য কাটো, এই 16 দিয়ে যদি 48কে কাটো তাহলে 3 × 16 = 48,
আর 3×10 30, অর্থাৎ 30% কিন্তু ব্যবহার কমাতে হচ্ছে। ঠিক আছে, তোমরা বুঝে গেছো? ঠিক আছে, অপশন সি কিন্তু হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরের প্রশ্ন দেখো, যে অমিত ও গোপাল বার্ষিক একই সরল সুদের হারে যথাক্রমে 5,400 টাকা ও 9,400 টাকা জমা রাখেন। যদি 4 বছর পর গোপালের সরল সুদ অমিতের সুদের থেকে 480 টাকা বেশি হয়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত শতাংশ? এই আগের ক্লাসে, অর্থাৎ আগের শিফটেও কিন্তু 4 তারিখের আগের শিফটেও কিন্তু একটা সেম টু সেম অঙ্ক ছিল। জাস্ট কি ছিল, প্রিন্সিপালটা কিন্তু একই ছিল, জাস্ট এখানে 4 বছর আছে, ওইখানে 5 বছর ছিল। আর সুদটা যতদূর সম্ভব কত ছিল, 840 টাকা ছিল। একদম কিন্তু সেম টু সেম অঙ্ক। ঠিক আছে, আমি বললাম, একটু আগে বললাম যে প্রিভিয়াস ইয়ার বা একটা নির্দিষ্ট প্যাটার্ন কিন্তু এসএসসি ফলো করে। দেখো, এইটা হচ্ছে সেম প্রশ্নটাই ছিল আগের শিফটে, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ হয়েছে। ঠিক আছে, ভাষাটাও একই আছে আগের যে শিফটের প্রশ্ন ছিল। ঠিক আছে, তো এইখানে দেখো, যেহেতু দুজনের ক্ষেত্রে কি টাকাটা মানে সমান বছর কি টাকাটার উপর সুদ পেয়েছে, কিন্তু একজনের টাকাটা যদি দেখো যে 9,400 আর একজনের হচ্ছে 5,400। ঠিক আছে, এইখানে প্রিন্সিপালটাই হচ্ছে একজনের বেশি, যার কারণে কিন্তু 480 টাকা এক্সট্রা পেয়েছে। তাহলে তোমরা বলবে যে দেখো, একজনের হচ্ছে 9,400 টাকা আর একজনের হচ্ছে 5,400 টাকা, তো ডিফারেন্সটা কত, 4,000 টাকা। এই 4,000 টাকারই 4 বছরে কত, 480 টাকা সুদ পেয়েছে, 480 টাকা সুদ পেয়েছে 4,000 টাকারই। ঠিক আছে, তো এখন এইখান থেকে আমরা আর এর মান বের করতে পারি। তো সরল সুদের কি সূত্র, PTR/100। এটা হচ্ছে সরল সুদের সূত্র, যেখানে পি হচ্ছে আসল বা প্রিন্সিপাল, টি হচ্ছে টাইম, আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। তাহলে দেখো, 4,000 টাকা 4 বছরে 8% হারে সরল সুদ পেয়েছে, এবং যার ফলে সুদটা কত হয়েছে, 480 টাকা। এখান থেকে যদি আমরা কাটাকুটি করি, তাহলে কিন্তু আমরা আর এর মান পেয়ে যাব। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো, এইবার 4 দিয়ে 48কে কাটো, 4 × 12 = 48, 4 দিয়ে 12কে কাটো 3। তার মানে আর সমান সমান কত পেলাম, আর সমান সমান 3, অর্থাৎ 3% কিন্তু হবে সুদের হার। রেট অফ ইন্টারেস্ট কত, অপশান বি 3%। ঠিক আছে, বুঝতে পেরেছো? এর পরের প্রশ্ন দেখো, কি বলেছে, যে 40% ছাড় এবং পরপর 25% ও 15% ছাড়ের মধ্যে পার্থক্য কত? ঠিক আছে, এর আগের দিন কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম যে কিভাবে পরপর ছাড়, অর্থাৎ ক্রমিক ছাড় যদি থাকে, অর্থাৎ দুটো ছাড় যদি পরপর দেওয়া হয়, তাহলে কিভাবে সেটার ওভারঅল ছাড়টা বের করতে হয়। তো দেখো, একটা তো হচ্ছে এখানে দেওয়া আছে যে 40% ছাড়। ঠিক আছে, একটা তো দেওয়া আছে 40% ছাড়, আর একটা দেওয়া আছে 25% ও 15%। তাহলে এইটার ওভারঅল ছাড় কত? তোমরা বলবে যে 25 যোগ 15, আগের ক্লাসে করিয়েছিলাম। এখানে আমি আবার একবার লিখে দিতে চাই যে A% এবং B% যদি পরপর ছাড় দেয় বা ক্রমিক ছাড় দেয়, তাহলে ওভারঅল ছাড় কিন্তু হয় A + B মাইনাস AB/100%। ঠিক আছে, এইটা হচ্ছে পরপর ছাড় যদি দেয় তাহলে ওভারঅল ছাড়। ঠিক আছে, ওভারঅল ছাড়ের সূত্র। তাহলে এইখানে ওভারঅল ছাড় কত হচ্ছে, তোমরা বলবে 25 যোগ 15 মাইনাস 25 ইন্টু 15/100%। ঠিক আছে, এখন এইখানে 25 আর 15 যোগ করলে হচ্ছে 40, মাইনাস 25 আর 15 গুণ করলে হচ্ছে 375/100% সমান সমান কত হচ্ছে, 40 মাইনাস 3.75%। তার মানে কত, 40 থেকে যদি 3.75% বাদ দাও, তাহলে হচ্ছে 36.25%। এখন কি বলেছে, যে 40% ছাড় এবং পরপর 25% ও 15% ছাড়ের মধ্যে পার্থক্য। তো দেখো, একটা হচ্ছে 40% ছাড় থেকে আমাদের কাছে 25% আর 15% পরপর ছাড়ের পার্থক্য জানতে চেয়েছে। তো জাস্ট এইটা বিয়োগ করে দাও, 36.25। তো 40 থেকে 36.25 বাদ দিলে কত হয়, এইখানেই তো অলরেডি এইটাই তো ঘুরিয়ে ফিরিয়ে জানতে চেয়েছে। তো 40% যদি 36.25 বাদ দাও, তাহলে হচ্ছে 3.75%। ঠিক আছে, ডিফারেন্স কত হচ্ছে, 3.75%, অপশান ডি। ঠিক আছে, একবার দেখে নাও।
যদি বুঝতে না পারো তাহলে কি করবে, আর একবার ভিডিওটা দেখবে বা ক্লাসটা দেখবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে। এখানে কঠিন কিন্তু কোনো কিছুই ব্যাপার নেই। এর পরের প্রশ্ন, ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো কি বলেছে, যে রচিন কিছু দূরত্ব 60 কিমি পার ঘন্টা গতিবেগে 2 ঘন্টা ও 80 কিমি দূরত্ব 40 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে, রচিনের গড় গতিবেগ কত কিমি পার ঘন্টা? দেখো আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে যদি দূরত্বটা একই থাকে, বেগটা যদি আলাদা আলাদা হয়, অর্থাৎ এক্স বেগ একটা হয়, মানে দুটো আলাদা আলাদা বেগে যদি সমান দূরত্ব যদি অতিক্রম করে, তাহলে গড় বেগ যেটা হয় সেটা হচ্ছে 2xy/x+y। এইখানে দেখো, এইখানে হচ্ছে কিন্তু দূরত্বটাও আলাদা, বেগটাও আলাদা। তো এই ধরনের ক্ষেত্রে জেনে রাখবে যে গড় গতিবেগ হয়, ঠিক আছে, গড় বেগ হয় মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব বাই মোট সময় হচ্ছে গড় গতিবেগের সূত্র, ঠিক আছে, যখন দূরত্ব এবং গতিবেগ দুটোই আলাদা আলাদা থাকবে, ঠিক আছে। দেখে নাও, গড় গতিবেগ হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। তো দেখো রচিন 60 কিমি ঘন্টা গতিবেগে 2 ঘন্টা, ঠিক আছে, অর্থাৎ 60 কিমি ঘন্টা গতিবেগে যদি 2 ঘন্টা যায়, তাহলে হচ্ছে সে কত গিয়েছে 2 ঘন্টায়? তোমরা বলবে যে 120 কিমি, ঠিক তো? এরপরে কি করেছে, 80 কিমি, 80 কিমি গেছে কত, 40 কিমি/আওয়ার বেগে। তাহলে কতটা সময় লাগছে? তোমরা বলবে যে 80 কিমি গিয়েছে 40 কিমি/আওয়ার বেগে, তাহলে 2 ঘন্টা সময় লেগেছে। এখানে এখানে সময় কতটা লেগেছে? তোমরা বলবে 2 ঘন্টা লেগেছে, ঠিক আছে। তাহলে দেখো টোটাল দূরত্ব, এই ক্ষেত্রে গড় গতিবেগটা যদি এখানে আমরা বের করি, যে গড় বেগটা কি হচ্ছে, টোটাল দূরত্ব বাই টোটাল সময়। তো টোটাল দূরত্ব কত? এইখানে হচ্ছে আগে গেছে, মানে 60 স্পিডে গেছে, 2 ঘন্টা গেছে 120 কিলোমিটার, তারপরে 80 কিলোমিটার গেছে, ঠিক আছে, যেটা গেছে কত, 40 কিমি/ঘন্টা গতিবেগে। তো 60 গতিবেগে গেছে 2 ঘন্টা, আর 80 কিলোমিটার যেহেতু 40 কিলোমিটার/ঘন্টা বেগে গেছে, তো সেখানেও 2 ঘন্টা লেগেছে। তো এইখানে এখন যদি ইসে করো, তাহলে কত, 120 আর 80 হচ্ছে 200, আর 2+2 হচ্ছে 4। এখন 200কে যদি 4 দিয়ে কাটো, 4×5 = 20 আর 0 মানে 50। অর্থাৎ গড় বেগ কত হচ্ছে, 50 কিমি/আওয়ার বা 50 কিমি/ঘন্টা, ঠিক আছে। অর্থাৎ অপশান কিন্তু ডি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো, একটি ক্লাসের 48 জন ছাত্রের গড় বয়স 22 বছর, যদি শিক্ষকের বয়সও যোগ করা হয় তাহলে শিক্ষক সহ সকল ছাত্রদের গড় বয়স হয় 23 বছর। শিক্ষকের বয়স কত বছর? ঠিক আছে। তো তো এই অঙ্কটা আমরা একদম বেসিকভাবে করতে পারি। কিভাবে করতে পারি, যে দেখো ছাত্র ও শিক্ষক সহ টোটাল যে তাদের বয়সের সমষ্টি সেটা বের করলাম, এবং সেখান থেকে আমরা 48 জন ছাত্রের যে বয়সের সমষ্টি আছে সেটা যদি বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমাদের টিচারের বয়স বের হয়ে যাচ্ছে। কিন্তু সেভাবে না করে যদি আমরা একটু ভাবি, যে দেখো 48 জন ছাত্রের গড় বয়স ছিল 22 বছর, এই টিচার যোগ দেওয়ায় কি হলো, টিচার যোগ দেওয়ায় সবার 1 বছর করে বেড়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে দেখো এই যে 48 জন ছাত্রের যে গড় বয়স ছিল 22, সেখান থেকে বেড়ে 1 বছর বেড়ে গেল। তার মানে এখানে প্রতিটা ছাত্রের ক্ষেত্রে 1 বছর করে যোগ হয়েছে, ঠিক তো? তাহলে 48 জন ছাত্রের ক্ষেত্রে 48 বছর যোগ হয়েছে। তোমরা বলবে একদম ঠিক। আর এখন যেহেতু 23 বছর হচ্ছে গড় বয়স, তার মানে এই 48 বছরটা যে ছাত্রদের এখানে যোগ হয়েছে, এইটা নিশ্চয় এই টিচারটার বয়সের ওইখান থেকেই আসছে। তোমরা বলবে যে একদম। তাহলে 48 বছর এক্সট্রা এসেছে, এবং টিচারটা কিন্তু যেহেতু গড় এখনকার 23, টিচারের কাছে কিন্তু অলরেডি 23 বছর আছে, এবং 23 বছর হওয়ার পরে বাকি যে 48 বছর টিচারের আছে সেটা ছাত্রদের ওইখানে অ্যাড হয়ে গেছে, হয়ে 1 বছর ছাত্রদের বেড়ে গেছে। তো তোমরা বলবে একদম। তাহলে এইটা যদি আমরা যোগ করে দিই, তাহলেই কিন্তু মানে আমরা টিচারের কিন্তু বয়স বের করতে পারবো। তাহলে 23 আর 48 কত হয়, 8 আর 3 হচ্ছে
11-র 1 আর 4 আর 2 6 আর 11-র হাতের 1 হচ্ছে 7, অর্থাৎ 71 বছর বয়স, অর্থাৎ অপশান বি কিন্তু হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এইবার দেখো বেসিকভাবে যদি তোমরা বের করো তাহলে কি, ছাত্র ও শিক্ষকের বয়সের সমষ্টি বের করতে হবে। ছাত্র ও শিক্ষকের বয়সের সমষ্টি যদি বের করি তাহলে দেখো ছাত্র 48 জন, শিক্ষক একজন, হচ্ছে টোটাল হচ্ছে 49 জন। 49 জনের গড় বয়স কত, 23 বছর। এইখান থেকে যদি আমরা করি 3 নং হচ্ছে 27, 7 হাতে থাকবে 2, 3 4 12 আর 2 হচ্ছে 14, আর 49 2 হচ্ছে 98, 7 8 4 12 হাতে থাকবে 1, 9 আর 10 আর 11, 1127। এইটা কিন্তু হচ্ছে ছাত্র এবং শিক্ষকের টোটাল বয়সের সমষ্টি। এইবার হচ্ছে শুধু ছাত্রদের বয়সের সমষ্টি যদি বের করি তাহলে ছাত্র হচ্ছে 48 জন, তাদের গড় ছিল কত, 22 বছর। তাহলে 48কে যদি 2 দিয়ে গুণ করে হচ্ছে 96, আবার হবে 96, 6, ঠিক আছে, 9 6 15 5 হাতে থাকবে 1, 9 আর 10, ঠিক আছে। অর্থাৎ ছাত্রের বয়সের সমষ্টি কত, 1056, এবং শিক্ষক ছাত্র সহ বয়সের সমষ্টি হচ্ছে 1127। তো এইখান থেকে 1127 থেকে যদি তোমরা 1056 বাদ দাও তাহলেও কিন্তু দেখবে 71ই আসে, ঠিক আছে। তাহলে এইভাবে করলে কিন্তু তোমার অনেকটা সময় লাগবে। এইভাবে যদি করতে যাও তাহলে কিন্তু তোমার অনেকটা সময় লাগবে, ঠিক আছে। আর তুমি যদি একবার এইভাবে ভাবো তাহলে কিন্তু খুব সহজেই ব্যাপারটা হয়ে যায়, ঠিক আছে। তাহলে এইখানে অপশন বি কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন দেখো, যে কোনো পরীক্ষায় একজন ছাত্র 25% নম্বর পেয়ে 68 নম্বরের জন্য ফেল করে, অন্য আরেকজন ছাত্র 50 নম্বর পেয়ে 5 নম্বরের থেকে 42 নম্বর বেশি পায়, এই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত, ঠিক আছে। তো এইখানে বোঝার জন্য আমি একটা যদি রেখা টানি তাহলে এইখানে বোঝাতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। এইখানেও জাস্ট কিন্তু তোমাকে ব্যাপারটা যদি একবার ক্যাচ করতে পারো, ঠিক আছে, ওইখানেই কিন্তু অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে। মেন ব্যাপার হচ্ছে কি বলতো, অঙ্কের ভাষাটাই বোঝায় হচ্ছে মেন ব্যাপার। অঙ্কের ভাষাটা যদি একবার বুঝে যাও তাহলে কিন্তু ওখানেই কিন্তু 90% অঙ্ক হয়ে যায়। তো এইখানে বলেছে যে একজন ছাত্র 25% নম্বর পেয়েছে, 25% নম্বর পেয়েছে, কিন্তু সে 68 নম্বরের জন্য ফেল করেছে। 25% নাম্বার পেয়েও তার হয় নাই, তাকে আরো কত নাম্বার লাগতো, 68 নাম্বার লাগতো। তাহলে সে মনে করো এই যে পাস মার্ককে ছুতে পারতো বা পাস মার্ক তার হতো, ঠিক আছে। এইবার আরেকজন ছাত্রর ক্ষেত্রে কি হয়েছে, সে পেয়েছে 50% নাম্বার, 50% নাম্বার, কিন্তু সে পাস মার্কের থেকে 5 নম্বর যেটা সেটার থেকে কি 42 নম্বর বেশি পেয়েছে। তার মানে এইখানে যদি পাস মানে পাসের নাম্বারটা থাকে তার থেকে সে 42 নম্বর বেশি পাওয়াতে তার পার্সেন্টেজ হয়েছে 50%, ঠিক আছে। তাহলে দেখো দুইজন ছাত্রের ক্ষেত্রে নাম্বারের পার্সেন্টেজের ব্যবধান কত, তোমরা বলবে যে 25%। এইবার দেখো, এইবার দুইজনের মধ্যে নাম্বারের ব্যবধান কত, এটা তো হচ্ছে নাম্বারের পার্সেন্টের। আর দুইজনের মধ্যে যদি নাম্বারের ব্যবধান দেখো তাহলে তোমরা বলবে যে 68 যোগ 42। তাহলে দেখো তো এই 25%-এর মানই হচ্ছে 68 যোগ 42 না, তোমরা বলবে যে একদম, ঠিক আছে, একদম এটাই, ঠিক আছে। এইবার দেখো এখানে যোগ করে দিলে কত হয়, 68 আর 42 যোগ করলে হয় 68 আর 42 যোগ করলে কত হয়, 68 আর 42 যোগ করলে কিন্তু হয় 110, ঠিক আছে, 110 হয়ে যায়, ঠিক আছে, 110 হয়ে যায়। তো দেখো 25%-এর মান যদি 110 হয়, আমাদের কাছ থেকে জানতে চেয়েছে যে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত। তো পরীক্ষার সর্বোচ্চ নাম্বার সর্বদা কি 100% হয়, তার মানে আমাদের 100%-এর মান বের করতে হবে। তো 25%-এর মান যদি 110 হয় তাহলে 1%-এর মান নিশ্চয়ই কত হয়, তোমরা বলবে যে 110/25। তাহলে 100%-এর মান কত হবে, তোমরা বলবে যে 110/25 ইন্টু 100, তাই তো। এবার 25 দিয়ে 100-কে কাটো তাহলে হচ্ছে 4, 4 25-এ 100। এইবার 4 দিয়ে 110-কে গুণ করলে কত হয়, 4 11-য় 44 আর 0 440। তার মানে পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত বা ফুল মার্কস কত, 440। অপশান বি কিন্তু হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। আই হোপ তোমরা একদম কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছো। এখানে কিন্তু কোনো কিন্তু জটিল বিষয় নাই।
তোমরা যদি অঙ্কের ভাষাটা একবার বোঝার চেষ্টা করো তাহলেই কিন্তু অঙ্কটা তোমরা ওইখানেই কিন্তু তোমাদের 90% অঙ্কটা হয়ে যাচ্ছে। তো এর পরের প্রশ্ন আমরা দেখব। এর পরের প্রশ্ন দেখো, একজন দোকানদারের 7 সেমি ব্যাসার্ধের একটি গোলাকার লাড্ডু আছে। ওই লাড্ডু দিয়ে তিনি 3.5 সেমি ব্যাসার্ধের কতগুলো গোলাকার লাড্ডু তৈরি করতে পারবেন? অর্থাৎ একজন দোকানদারের 7 সেমি ব্যাসার্ধের একটা বড় লাড্ডু আছে, ঠিক আছে, যেটার থেকে যদি সে ভেঙে ভেঙে ছোট 3.5 সেমি ব্যাসার্ধের লাড্ডু তৈরি করে তাহলে সে কতগুলো লাড্ডু বানাতে পারবে। অ্যাকচুয়ালি এই অঙ্কটা কিন্তু হচ্ছে গোলকের অঙ্ক, ঠিক আছে, কিন্তু আমাদের এইখানে প্রশ্নে লাড্ডু দিয়ে জানতে চেয়েছে। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা করতে হবে, যে বড় লাড্ডুটা যে আছে তার আয়তন বের করে আমরা যদি ছোট লাড্ডু যেটা হবে নতুন 3.5 সেমি ব্যাসার্ধের সেটার আয়তন দিয়ে ভাগ করি তাহলে কিন্তু নতুন কয়টা ছোট লাড্ডু পাবো সেটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এইখানে দেখো, আমি তোমাদের বেসিকভাবে একদম ব্যাপারটা বোঝাচ্ছি যে গোলকের আয়তনের সূত্র কিন্তু হচ্ছে 4/3 পাই আর কিউব, ঠিক আছে, 4/3 পাই আর কিউব কিন্তু হচ্ছে গোলকের আয়তনের সূত্র, ঠিক আছে। তো আমাদের এইখানে এই অঙ্কে যেটা করতে হবে, যে বড় যে লাড্ডুটা আছে সেটার আয়তন বের করে সেটাকে ছোট যে লাড্ডুটা হবে তার আয়তন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কতগুলো ছোট লাড্ডু হবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো আমি তোমাদের যেহেতু বেসিকভাবে করাচ্ছি আমি তোমাদের দেখাই। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা করতে হবে, যে বড়টার কি বড়টার হচ্ছে আয়তন যদি কত হবে 4/3 পাই আর কিউব, বড়টার হচ্ছে এইটাকে যদি আমরা ছোটটার আয়তন দিয়ে ভাগ দিই, ছোটটার আয়তন কত হবে 4/3 পাই আর কিউব। এইটা করলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তো এখন একটা জিনিস দেখো, 4/3 পাই দুটোর ক্ষেত্রেই আছে, ঠিক আছে। তাহলে এইটাকে তোমরা এখানে বাদ দিয়ে দাও, তাহলে কি হচ্ছে বড়টার কিউব বাই ছোটটার কিউব, ঠিক আছে, মানে ব্যাসার্ধের, ঠিক আছে। তাহলে বড়টার ব্যাসার্ধ কত তোমরা বলবে যে 7 সেমি, তার কিউব করে দাও। আর ছোটটার ব্যাসার্ধ কত তোমরা বলবে যে 3.5 সেমি, কিউব করে দাও, ঠিক আছে। এখন দেখো দুইটারই কি কিউব আছে পাওয়ার, ঠিক আছে, মানে 3 আছে পাওয়ার। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না যে 7/3.5 তার পাওয়ার হচ্ছে 3, লিখতেই পারি তো, তাই তো, কারণ দুটোরই পাওয়ার হচ্ছে সমান। এইবার এইখান থেকে দশমিকটা তুলে দাও, দশমিকটা যদি তুলে দাও তাহলে হচ্ছে উপরে 10 গুণ করতে হবে। তাহলে দেখো এইখানে হচ্ছে উপরে হচ্ছে 7 গুণ 10 মানে হচ্ছে 70 আর নিচে হচ্ছে 35। 35 দিয়ে যদি 70কে কাটো, 35 দিয়ে যদি 70কে কাটো তাহলে কত 2 হবে। তাহলে আলটিমেটলি জিনিসটা আমাদের কি হচ্ছে, আলটিমেটলি জিনিসটা কিন্তু আমাদের হচ্ছে যে 2-এর কিউব। তাহলে 2-এর কিউব কত হয় তোমরা বলবে যে 2-এর কিউব হচ্ছে 8, ঠিক আছে, 8ই তো হয়, কারণ 2-এর কিউব মানে হচ্ছে 2 গুণন 2 গুণন 2, 2 2 4 আর 4 2 8, ঠিক আছে। তাহলে নতুন বা 3.5 সেমি ব্যাসার্ধের আমরা কতগুলো লাড্ডু পেতে পারবো, এই বড় লাড্ডুটাকে যদি আমরা ভেঙে বানাই তাহলে তোমরা বলবে যে 8টা, মানে অপশান সি কিন্তু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। তো আজকের ক্লাসটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। আমি কিন্তু এক একটা ক্লাসে কিন্তু 10টা করে প্রশ্ন তোমাদের করাচ্ছি, কেননা আমি একটা ক্লাসে যদি 20টা করে প্রশ্ন করাই, কারণ একটা শিফটে কিন্তু 20টা করে প্রশ্ন থাকে অঙ্কের। তো আমি যদি একটা ক্লাসে 20টা করে প্রশ্ন করাই তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, কেননা আমি কিন্তু তোমাদের কিন্তু একদম বেসিক কনসেপ্টের সাথে কিন্তু বিস্তারিতভাবে শেখাই, ঠিক আছে, যেখানে যেখানে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করা যায় সেটাও বলি, ঠিক আছে। কিন্তু আমি বেসিকভাবে যেহেতু তোমাদের একদম শেখাচ্ছি তাই কিন্তু অনেকটা সময় লাগতেছে, মানে এক একটা অঙ্ক বোঝাতে অনেকটা সময় লাগতেছে। তো একটা ক্লাসেই যদি আমি 20টা করে অঙ্ক করাই তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। এই কারণে কিন্তু আমি একটা শিফটের যে 20টা অঙ্ক থাকে সেটাকে কিন্তু আমি দুটো ক্লাসে তোমাদের করাই। তো আজকের ক্লাসে প্রথম 10টা অঙ্ক তোমাদের করানো হলো, এর পরের ক্লাসে কিন্তু 4 তারিখের সেকেন্ড শিফটের কিন্তু বাকি যে 10টা প্রশ্ন আছে সেটা কিন্তু করানো হবে। তার জন্য তোমরা কি করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে যখনই সেই ক্লাসটা আপলোড হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে, ঠিক আছে। তো যদি ক্লাসটা আজকের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গায় যদি তোমার ডাউট হয়, ঠিক আছে, বা অন্য কোনো যদি জানার ইচ্ছা থাকে তাহলে সেটা কি কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দিব, বা পরের ক্লাসে আমি কিন্তু তোমাদের যে ডাউট সেটা কিন্তু আমি সমাধান করার চেষ্টা করব। আর
ক্লাসটা যদি ভালো লাগে কি করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমাদের কাদের এই 4 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির 4 তারিখে সেকেন্ড শিফটে পরীক্ষা হয়েছে তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।